কি অবস্থা? না দোষ বেশি ভালো না বুঝছো, কয়দিন যাবত পেটে খুব পেইন হইতেছে, শরীর ব্যথা, আচ্ছা মুখে রুচি নাই, কোনো খাবার খাইতে ইচ্ছা করে না। আচ্ছা, আমারও ব্রেন চোখের সমস্যা। অর্থাৎ চোখ হ্যাঁ তো দেখা যায় লাল, তো আসলে অনেক হ্যাঁ লাল হ্যাঁ, এই হয়েছে। যে ডাক্তার দেখালাম, ওষুধ নিয়ে ঘুরতেছি। ডাক্তার হ্যাঁ দেখাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার তুইও দেখাচ্ছেন ডাক্তার? হ্যাঁ, আমি কালকেই যাবো, তো ভালো কথা বলছো, কালকেই ডাক্তার দেখাবো, আচ্ছা কারণ হ্যাঁ, ডাক্তার দেখানো দরকার। ডাক্তার না দেখাইলে পরে। কি সমস্যা হচ্ছে আপনার? আমার এই পেটে অল্প অল্প ব্যথা হচ্ছে, আর বমি বমি ভাব আসে, আর কিছুই খাইতে ইচ্ছা করতেছে না, মানে মুখে কোনো রুচিই নেই। তো এটা কতদিন ধরে হচ্ছে? এই 7-8 দিন যাবত। আর আপনার প্রস্রাব পায়খানা এগুলোর কোনো রং চেঞ্জ হয়েছে? রং চেঞ্জ বলতে কি, প্রস্রাবটা আপনার একটু হলুদ রঙের হচ্ছে, আর বাথরুমটাও ঠিক ক্লিয়ার নাই। তো আপনি কি ব্লাড রিপোর্ট নিয়ে আসছেন? জি। দেখান। আপনার পরীক্ষাগুলো আমি দেখলাম, তো আপনার আসলে হেপাটাইটিস বি ভাইরাস ধরা পড়ছে। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ইনফো মেডিকেল ভিত্তিক অনুষ্ঠান আপনি কি করবেন। আপনারা একটু আগে যে ভিডিওটি দেখতে পেলেন, সেখানে দেখতে পেলেন যে একটি ছেলে কোনো একটি নাপিতের দোকানে গিয়ে শেভ করতে থাকে এবং তারপর সে একজন ডাক্তারের কাছে যায় এবং সেখানে দেখা যায় যে তার হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত। এরকম আমরা প্রায়শই আমাদের বাংলাদেশে দেখে থাকি যে অনেকেই হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত, এবং আমরা সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস দেখে অনেক ভয় পেয়ে থাকি। তাহলে আমাদের জানা উচিত যে হেপাটাইটিস বি ভাইরাস আসলে কি। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের একটি গঠন চিত্র। এখানে সবচেয়ে বাইরের যে স্তরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ দিয়ে তৈরি, যেখানে নানা ধরনের অ্যান্টিজেন থাকে, এবং তারপরে যে স্তরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমিষ জাতীয় পদার্থ দিয়ে তৈরি, যাকে বলা হয় নিউক্লিওক্যাপসিড, এবং তার নিচে থাকে ডিএনএ এবং ডিএনএ পলিমারেজ, যেটি এটি রোগ বিস্তারে সাহায্য করে। প্রিয় দর্শক, তাহলে এখন আমাদের জানা উচিত যে হেপাটাইটিস বি ভাইরাস আমাদের লিভার বা যকৃতে কি করে। হেপাটাইটিস বি ভাইরাস রক্ত থেকে লিভারের কোষের কাছে যায় এবং সেখান থেকে মাঝখানে নিউক্লিওক্যাপসিডটা কোষের ভেতর প্রবেশ করে। তারপর কোর ডিএনএ, ডিএনএ পলিমারেজ লিভার কোষের নিউক্লিয়াসে যায় এবং সেখানে কয়েকটি জটিল উপায়ে নতুন হেপাটাইটিস বি ভাইরাস তৈরি করে এবং কোষ থেকে বাইরে গিয়ে নতুন কোষকে ধ্বংস করতে থাকে। তাহলে এখন আমরা জানবো যে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পর আমাদের শরীরে কোন কোন লক্ষণ প্রকাশ পায়। আমাদের শরীরে সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো কয়েক সপ্তাহ হতে কয়েক মাস পর্যন্ত হতে পারে। তাহলে সেই লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো হলো জ্বর, বমি বমি ভাব, বমি, হলুদ প্রস্রাব, দুর্বলতা, পেটে ব্যথা, জয়েন্টে ব্যথা, অরুচি এবং ধূসর রঙের পায়খানা।
প্রিয় দর্শক, আসুন এখন আমরা দেখি যে আমাদের শরীর যখন হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তারপর আমাদের শরীরে কি হতে পারে। সাধারণত প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পর 95% লোকের ক্ষেত্রে তা ভালো হয়ে যায় এবং শিশু যদি হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তবে 30% লোকের ক্ষেত্রে তা ভালো হয়ে যায় এবং সদ্যজাত শিশুর ক্ষেত্রে যারা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র 5% লোকের ক্ষেত্রেই তা ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জানি যে একজন মানুষ থেকে আরেকজন মানুষে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়াতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস যেসব কারণে ছড়াতে পারে সেগুলো হলো অবাধ যৌন মিলন, ড্রাগ নেওয়ার সময় একই সূচ ব্যবহার করা, আক্রান্ত মানুষের সাথে একই সাথে বাস করা, একজন হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মায়ের সদ্যজাত সন্তান, আক্রান্ত ব্যক্তির রেজর, ব্লেড, দুল, ব্রাশ ইত্যাদি ব্যবহার করা, অজীবাণুমুক্তভাবে ট্যাটু করা, এমনকি মানুষের কামড়েও হেপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে। প্রিয় দর্শক, তাহলে আসুন এখন আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায় না। আমাদের সমাজে এখন অনেক কুসংস্কার আছে যে হেপাটাইটিস বি ভাইরাস অনেকভাবে ছড়াতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানা উচিত যে হেপাটাইটিস বি ভাইরাস কি কি কারণে ছড়ায় না। হেপাটাইটিস বি ভাইরাস যেভাবে ছড়ায় না সেগুলো হলো গালে বা ঠোঁটে চুমু দিলে, সর্দি বা হাঁচির মাধ্যমে, কোলাকুলি বা হাত ধরলে, একজন আক্রান্ত ব্যক্তির প্রস্তুতকৃত খাদ্য গ্রহণ করলে এবং বাচ্চাকে দুধ পান করালে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যা দেখলেন সেখানে বুঝতে পারলেন যে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায় না। তাহলে এখন আমাদের জানা উচিত যে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারা এবং কাদের আমাদের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ যারা তারা হলেন একজন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মায়ের সন্তান, আক্রান্ত ব্যক্তির সাথে একই সাথে বাস করলে, হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত কোনো দেশের শিশু দত্তক নিলে, অবাধ যৌন মিলন, কোনো যৌন রোগে আক্রান্ত হলে, হোমোসেক্সুয়াল, একই সূচ বা সিরিঞ্জ ব্যবহার করলে, হেলথ সেক্টরের সাথে যুক্ত মানুষ, ডায়ালাইসিসের রোগী, বস্তি, জেল ইত্যাদি যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করেন। তাহলে এখন আমাদের জানা উচিত যে হেপাটাইটিস বি ভাইরাস থেকে আমরা আমাদেরকে কিভাবে প্রতিরোধ করতে পারবো, অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার পূর্বেই আমাদের কি ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমান পৃথিবীতে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন, অর্থাৎ আমরা যদি ভ্যাকসিন গ্রহণ করি তাহলেই শুধুমাত্র আমরা হেপাটাইটিস বি ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো। প্রিয় দর্শক, তাহলে আসুন এখন আমরা দেখি যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কাদের নেওয়া উচিত। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন যাদের নেওয়া উচিত তারা হলেন 18 বছরের নিচে যেসব শিশুরা ভ্যাকসিন নেয়নি, আক্রান্ত ব্যক্তির সাথে একই সাথে বাস করলে, হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত কোনো দেশের শিশু দত্তক নিলে, অবাধ যৌন মিলনের ক্ষেত্রে, কোনো যৌন রোগে আক্রান্ত হলে, হোমোসেক্সুয়াল, একই সূচ বা সিরিঞ্জ ব্যবহার করলে, হেলথ সেক্টরের সাথে যুক্ত মানুষ, ডায়ালাইসিসের রোগী, বস্তি, জেল ইত্যাদি যেখানে অনেক মানুষ একসাথে থাকেন, যেসব ডায়াবেটিস রোগীর বয়স 60 বছরের নিচে, যাদের দীর্ঘদিনের লিভার বা কিডনি রোগ আছে, যারা রক্ত বা শরীর থেকে নিঃসৃত কলারস নিয়ে কাজ করে থাকেন, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যারা উপরের যে কোনো একটি ঝুঁকির মধ্যে পড়েন তারা, বা যারা ভ্যাকসিন নিতে ইচ্ছা পোষণ করেন তারা। তাহলে এতক্ষণ আপনারা যেটি দেখলেন সেখানে আপনারা জানতে পারলেন যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কাদের নেওয়া উচিত, আর এখন আমরা জানবো যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কাদের নেওয়া উচিত নয়। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন যাদের নেওয়া উচিত নয় তারা হলেন যাদের ছত্রাক বা এই জাতীয় কোনো কিছুতে অ্যালার্জি আছে, যাদের আগে ভ্যাকসিন নেওয়ার সময় কোনো অ্যালার্জি জনিত ঘটনা ঘটেছে, যারা খুবই অসুস্থ তাদের ক্ষেত্রে অসুস্থতা থেকে সেরে না ওঠা পর্যন্ত। সম্মানিত দর্শক, তাহলে এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখতে পেলেন সেখানে আপনারা জানতে পারলেন যে একজন কিভাবে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হন এবং তার প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমাদের কি নিতে হবে। তো এখন আসুন আমরা একটি সতর্কবাণী দেখি। কেউ হেপাটাইটিস বি ভ্যাকসিন নেয়ার পর 28 দিন পর্যন্ত তাকে রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়, কারণ রক্ত স্ক্রিনিং করার সময় 28 দিন পর্যন্ত ডোনারের রক্ত হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত দেখায়। বাংলাদেশের সরকার ইপিআই শিডিউলের মাধ্যমে বাচ্চাদেরকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিয়ে থাকে,
কিন্তু আমরা যারা বড় তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন ডোজ শিডিউলটা কি রকম আমরা এখন তাই দেখব। প্রথম ডোজ আপনি যে কোনো সময় নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার 1 মাস পর দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজ থেকে 5 মাস পর তৃতীয় ডোজ নেওয়া উচিত। সারা পৃথিবীতে 30% মানুষের অর্থাৎ প্রায় 200 কোটি মানুষের রক্তে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু আছে বা কখনো তারা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা জানতে পারলেন যে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি এবং তার বিরুদ্ধে আমরা কি কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের একটি কথা অবশ্যই মনে রাখা উচিত যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিরোধ চিকিৎসার চেয়ে সর্বোত্তম। আমরা পরবর্তী পর্বে অবশ্যই ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। আর সেই পর্যন্ত হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ করার জন্য আপনি কি করবেন